এখানে যদি ডাইন হাতে একটা স্ক্রু রাখো এইভাবে। এই ডাইন হাতে স্ক্রুটা কেমন? তুমি যদি ডাইন দিকে ঘুরাও তাহলে সে কিন্তু সামনের দিকে যায়। বুঝছো? তুমি দেখো এখানে যদি ডাইন দিকে ঘুরাও মানে যেদিকে আমি ঘুরাচ্ছি এইদিকে, এই যে এইদিকে এভাবে ঘুরাচ্ছি, ঘুরতেছে বস্তুটা। তাহলে বস্তুটা ঘুরলে পরে তোমার সে স্ক্রুটা কোন দিকে যাবে? উপর দিকে যাচ্ছে না? তাহলে থিটার দিক হবে, থিটা ওমেগা বা আলফার দিক হবে অক্ষ বরাবর ডাইন হাতে স্ক্রু নিয়ম অনুযায়ী। যদি ডাইন পাকের স্ক্রু ডাইন দিকে ঘোরানো হয়, স্ক্রু যেদিকে যায়, স্ক্রু সামনের দিকে যায়, ওইদিকে হবে থিটা ওমেগা আলফার দিক। যদি বাঁ দিকে ঘুরাই তাহলে কোন দিকে যাবে? বাঁ দিকে ঘুরালে কোন দিকে যাবে নিচের বলো? দিকে। নিচের নিচের দিকে দিকে। যাবে। তাহলে সেই ক্ষেত্রে তোমার থিটা ওমেগা আলফা হবে নিচের দিকে, কিন্তু দ্যাট ইজ একদিকে যদি পজিটিভ হয় অন্যদিকে হবে নেগেটিভ। ক্লিয়ার তো? দিক নিয়ে কোনো কনফিউশন থাকা চলবে না। দিক নিয়ে কোনো যদি ঝামেলা থাকে তাহলে এখনো বলো। এটা দেখো কোন দিকে ঘুরতেছে, এটা উল্টা দিক। তাহলে এটা হচ্ছে আমাদের থেটা ওমেগা আলফা, এই তিনটা ঘূর্ণন প্যারামিটার। কারণ এই ঘূর্ণন গতিবিদ্যা আমাদের করতে গেলে এই তিনটা রাশি অবশ্যই আমাদের লাগবে। এজন্য এই তিনটাকে বলা হয় হচ্ছে ঘূর্ণন প্যারামিটার। কেন্দ্রমুখী ত্বরণ বা সেন্ট্রিপিটাল অ্যাক্সেলারেশন বলে কেন্দ্রমুখী ত্বরণ। কেন্দ্রমুখী ত্বরণ হচ্ছে কোনো বস্তু যদি এইভাবে ঘুরতে থাকে একটা বৃত্তাকার পথে, তাহলে ওই বস্তুটা ধরো বৃত্তাকার পথে ঘুরতেছে আর ব্যাসার্ধের বৃত্তাকার পথে ঘুরতেছে, এরকম ঘুরতে থাকে, তাহলে কেন্দ্রের দিকে উপর থেকে দেখো এইভাবে বৃত্তাকার পথে সে ঘুরতেছে, এদিক থেকে এদিকে ঘুরতেছে। ব্যাসার্ধ হচ্ছে আর ব্যাসার্ধ ও সেন্টার বা কেন্দ্র বা অক্ষ ঘুরতেছে, এই চারদিকে ঘুরতেছে, কিন্তু সে বৃত্তাকার পথে ঘুরতেছে, কিন্তু ব্যাসার্ধ বরাবর কেন্দ্রের দিকে একটা ত্বরণ সৃষ্টি হয়েছে। ব্যাসার্ধ বরাবর কেন্দ্রের দিকে একটা ত্বরণ সৃষ্টি হয়ে গেছে। তাহলে কেন্দ্রমুখী তো ত্বরণ মানে সেন্ট্রিপিটাল, সেন্ট্রিপিটাল অ্যাক্সেলারেশন। তাহলে সেন্ট্রিপিটাল অ্যাক্সেলারেশন মানে এই জন্য এই অ্যাক্সেলারেশনকে লেখা হয় এসিপি দিয়ে, বুঝছো? তাহলে কেন্দ্রের দিকে একটা ত্বরণ সৃষ্টি হয়ে গেছে, এই ত্বরণকে বলা হয় হচ্ছে কি কেন্দ্রমুখী ত্বরণ। এই কেন্দ্রমুখী ত্বরণ ত্বরণই সৃষ্টি হুম, হলো কি বল প্রয়োগ করার ফলে? না বলের প্রয়োগ করার ফলে না, কারণ বলের ব্যাপার নিয়ে আমরা এত কথা বলতেছি না গতিবিদ্যায়, ঘুরাচ্ছি আর কি, ঘুরতেছে এই বস্তুটা চারদিকে ঘুরতেছে এইভাবে। তো চারদিকে ঘূর্ণনের ফলে তার এখানে যে এখানে ধরো এখানে আছে এ বিন্দুতে আছে, এ থেকে আবার আসলো কোন বিন্দুতে, সাপোজ বি বিন্দুতে বস্তুটা আছে, তারপরে আবার সি বিন্দু, এইভাবে তো প্রত্যেক বিন্দুতেই সে কোনো এক সময় মুহূর্তে আছে, আছে না? আছে জি কিনা তাই স্যার। বলো, আছে তো? তাহলে এ বিন্দুতে তার বেগ কোন বরাবর হবে? এই বরাবর। বি বিন্দুতে বেগ কোন বরাবর? স্পর্শক বরাবর, স্পর্শ করবো, হ্যাঁ। তাই না? বিবি। তাহলে বেগ কিন্তু পরিবর্তন হচ্ছে অলওয়েজ। ওই জন্য ত্বরণ সৃষ্টি হবে। হ্যাঁ, যার জন্য এইখানে তোমার একটা ত্বরণ সৃষ্টি হচ্ছে, এবং আল্লাহর কি কাম, এই ত্বরণটা হচ্ছে আবার কেন্দ্রের দিক বরাবর। হুম। এই কেন্দ্রমুখী ত্বরণটাই কি করতেছে? এই কেন্দ্রমুখী ত্বরণই ও বস্তুটাকে বৃত্তাকার পথে ঘূর্ণনশীল রাখতেছে, বুঝছো? কিন্তু এই কেন্দ্রমুখী ত্বরণের কোনো নাই, আহ, দিয়ে কোনো কাজ নাই। এই কেন্দ্রমুখী ত্বরণ দিয়ে যে আমরা একটা কাজ করব, তুমি কোনো কাজ করতে পারবে না ওটা দিয়ে। ওটা শুধু বৃত্তাকার পথে বস্তুকে ঘূর্ণন রাখতেই ওর অবস্থা শেষ। তাহলে এখন দেখো এইখানে যে আমরা বলতেছি কেন্দ্রমুখী, সরি ওই যে ইয়ের বেগ, উম, তোমার বস্তুটা যে বৃত্তাকার পথে ঘুরতেছে বিভিন্ন পয়েন্টে, সে বিভিন্ন সময় আসে, আমরা বলতেছি সমবেগে ঘুরতেছে, সমকৌণিক বেগে ঘুরতেছে। কি বলতেছি? সমকৌণিক বেগ, তাই বলতেছি না?
সমকৌণিক বেগে ঘুরতেছে বা সমবেগে বলা যায়, সমবেগে ঘুরতেছে, কিন্তু এটা বৃত্তাকার পথে মনে রাখতে হবে। কিন্তু আসলে সমকৌণিক বেগ যে আমরা বলতেছি, কিন্তু বেগ আসলে এটা কি বেগ? শুধু আমরা বেগ বলতেছি, আসলে কি এটা বেগ? কারণ এখানে দ্রুতি। দেখো, হুম, বেগের মানটা কোনো ভেক্টরের মান অথবা দিক যেকোনো একটার পরিবর্তনে সেটা আর ভেক্টর রাশি থাকে না। থাকে কি? কারণ প্রত্যেকটা না। পয়েন্টেই কিন্তু দেখো বেগের দিক পরিবর্তন হয়ে যাচ্ছে না? জি স্যার। দিক পরিবর্তন হয়ে অসম্ভব। যাচ্ছে। অতএব এখানে তোমার কি নাই? বেগের দিক যেহেতু পরিবর্তন হয়ে বেগ। যাচ্ছে, শুধু মান আছে। মান যদিও আমার একই আছে, বি এর মান সব জায়গায় একই, কিন্তু দিক পরিবর্তন হয়ে যাওয়ার জন্য এটা অরিজিনালি আসলে বেগের মান আছে, দিক নাই। তাহলে তাকে কি বলা হবে? দ্রুতি। দ্রুতি। আসলে এই ঘটনাটা হবে হচ্ছে এই বৃত্তাকার পথে ঘূর্ণনত কোনো বস্তুর বেগ না বলে আমরা যদি বলি সমকৌণিক দ্রুতি, তাহলে সেটাই সঠিক হয়। তবে বিভিন্ন জায়গায় সমকৌণিক বেগও লেখা আছে, দ্রুতিও লেখা আছে। তবে দ্রুতিটাই হচ্ছে সঠিক। বোঝা গেছে কেন দ্রুতি বলতেছি আমরা? কারণ দিক তো ঠিক নাই, দিক অলওয়েজ পরিবর্তন হচ্ছে। আর ওই যে দিক পরিবর্তন হচ্ছে, ওই দিক পরিবর্তন হওয়ার জন্য এখানে কি সৃষ্টি হচ্ছে? ত্বরণ সৃষ্টি হচ্ছে। এর একেই বলা হচ্ছে কি ত্বরণ? কেন্দ্রমুখী ত্বরণ। বোঝা গেছে ঘটনাটা? আচ্ছা। এখন দেখো, তাহলে আমরা বৃত্তাকার পথে ঘূর্ণনরত বস্তুর কয়টা ত্বরণ থাকে? কয়টি ত্বরণ আছে? কে পারবে বলো তো দেখি? মানে একটু চিন্তা করলেই হবে। কয়টি ত্বরণ আছে বৃত্তাকার পথে ঘূর্ণনরত বস্তুর? বলো। একটা আছে হচ্ছে স্যার বৃত্তাকার পথ। অসমবেগ হলে স্যার ৩টা, সমবেগ হলে স্যার ২টা। আচ্ছা, আচ্ছা, অসম আর সমবেগ কি হয় সেটা আমরা একটু পরে বলি। আগে বলি যে কতগুলো আছে। তাই ৩টা না? স্যার। আচ্ছা, ৩ টা আছে। কিভাবে? এই যে কেন্দ্রমুখী ত্বরণ কেন্দ্রমুখী একটা, ত্বরণটা একটা আছে, এসিপি, এটা তো আছেই। তারপরে রৈখিক ত্বরণ আর ২ নম্বর কৌণিক আছে ত্বরণ। হচ্ছে তোমার ওই রেখা বরাবর, দ্যাট ইস বৃত্তাকার পথ বরাবর একটা বেগের যে পরিবর্তন যদি হয় বৃত্তাকার পথ বরাবর, তার মানে বৃত্তাকার পথ বরাবর যে বেগের পরিবর্তন হচ্ছে সময়ের সাথে, তাহলে বৃত্তাকার পথ বরাবর বা ওই রেখা বরাবর, বা ওখানে আমরা বলতে পারি স্পর্শক বরাবর। স্পর্শক না এগুলো সব? জি স্পর্শক স্যার, বরাবর না? স্পর্শক। হ্যাঁ। স্পর্শক বরাবর একটা ত্বরণ সৃষ্টি হচ্ছে। যেহেতু স্পর্শক বরাবর তোমার বেগের পরিবর্তন হচ্ছে, তাহলে তাকে বলা হবে কি ত্বরণ? স্পর্শীয় ত্বরণ। তাকে বলা হবে স্পর্শীয় ত্বরণ। এই সাদিয়া আফরিন আছে? সাদিয়া, জি স্যার। কয়টা ত্বরণ আছে বলো? কয়টা ত্বরণ আছে বলো? বৃত্তাকার পথে ঘূর্ণনত বস্তু তাহলে কয়টা ত্বরণ আছে? 2টা। 2টা লেখছি, আর একটা লিখবো না, লিখবো না তাই বলো। 3টা ত্বরণ থাকবে। একটা হচ্ছে কেন্দ্রমুখী ত্বরণ, আমরা আলোচনা করলাম। কেন্দ্র বরাবর একটা ত্বরণ থাকে। স্পর্শীয় ত্বরণ, কারণ স্পর্শক বরাবর বেগের যদি পরিবর্তন হয়, স্পর্শক বরাবর একটা ত্বরণ থাকবে পরিবর্তনের জন্য, সেটা স্পর্শীয় ত্বরণ। আর একটা হচ্ছে ওই যে আমরা সংজ্ঞা অনুযায়ী পড়ছি, বৃত্তাকার পথে ঘুরতে গেলে তার কেন্দ্রে যে ত্বরণ সৃষ্টি হয়, সেটা হচ্ছে কৌণিক ত্বরণ। ওই যে আলফা, আলফা, আলফা আছে না, কৌণিক ত্বরণ। জি স্যার। বৃত্তাকার পথে ঘুরলেই সে কেন্দ্রে যে ত্বরণ সৃষ্টি হবে সেটা হচ্ছে তোমার কৌণিক ত্বরণ বলা হচ্ছে। তাহলে মনে রাখতে হবে, কিন্তু এটা খুব ইম্পর্টেন্ট জিনিস। কৌণিক ত্বরণ কয়টা হলো? সরি, কৌণিক ত্বরণ হচ্ছে আলফা, আলফা ভেক্টর রাশি। মোট ত্বরণ ৩টা। তাহলে মোট ত্বরণ কয়টা? 3টা। ৩টা। এইবার আসো, যদি ওই বস্তুটা বা ওই ঘূর্ণনত কণাটা সমকৌণিক বেগে ঘুরে বা সমকৌণিক দ্রুতিতে ঘুরে, স্যার টি মানে কি? এটি মানে ট্যানজেনশিয়াল। ট্যানজেনশিয়াল মানে কি? ও যে ট্যানজেন্ট মানে স্পর্শক, হ্যাঁ। স্পর্শক না? হ্যাঁ। ট্যানজেনশিয়াল মানে হচ্ছে স্পর্শীয় ত্বরণ।
তাহলে দেখো সমকৌণিক বেগ, যদি ওই বস্তুটা সমকৌণিক বেগে ঘুরে অথবা অসমকৌণিক বেগে ঘুরে, তাহলে ত্বরণ কয়টা থাকে? অসমকৌণিক সমকোণিক বেগে বেগ বা দুইটা। অসমকৌণিক দ্রুতি যাই বলো। সমকৌণিক বেগের ক্ষেত্রে দুইটা। তোমার বেগ তো সমান, তার বেগ সমান, তাহলে কেন্দ্রমুখী ত্বরণ থাকবে কি না? বেগ সমান, স্যার বেগ সমান কেন্দ্রমুখী থাকলেও ত্বরণ। কেন্দ্রমুখী ত্বরণ থাকবে, কারণ হ্যাঁ। কেন্দ্রমুখী ত্বরণের কাজ, মূল কাজই হচ্ছে ওই বস্তুটাকে বৃত্ত বরাবর চলতে সহায়তা করে। অতএব এই ত্বরণ কোনোদিন যাবে না, এই ত্বরণ থাকবে। বুঝা গেছে? আচ্ছা, তারপরে দেখো, তাহলে এই ত্বরণটা থাকবে কেন? কেন্দ্রমুখী ত্বরণ, কেন্দ্রের দিকে ব্যাসার্ধ বরাবর এই ত্বরণ, তাই না? কেন থাকবে? কারণ এই ত্বরণটা ওই বস্তুটাকে কি করতেছে? ঘুরতে সহায়তা করতেছে, অতএব এ বরাবর থাকবে। কেন্দ্রমুখী ত্বরণ সমকোণিক বেগে থাকবে, অসমকোণিক বেগেও কেন্দ্রমুখী ত্বরণ থাকবে। অতএব বস্তু ঘূর্ণনরত থাকলেই কেন্দ্রমুখী ত্বরণ থাকবে। স্পর্শীয় ত্বরণ থাকবে কিনা বলো? স্পর্শীয় ত্বরণ, জি স্যার থাকবে। সমকোণিক বেগ, সমকোণিক বেগের ক্ষেত্রে স্পর্শীয় ত্বরণ থাকবে কিনা? থাকবেই তো স্যার, কিভাবে থাকবে? কারণ এটা তো সবসময় স্পর্শক বরাবর কাজ করছে, অর্থাৎ এটা তো একটা রৈখিক বেগও বলা যাইতে পারে। হ্যাঁ, তাহলে রৈখিক বেগ, সমকোণিক বেগ মানে এখানে এ বিন্দুতে বেগ যত, বি বিন্দুতে বেগও তত, বেগের মান বি হ্যাঁ, বেগের বিন্দুতে মানের কোনো পরিবর্তন হচ্ছে না। পরিবর্তন না হলে তাহলে এ টি সমান কত হবে? মানটা কত হবে? ভি, ভি বেগের পরিবর্তনের হার না, ভি এ মাইনাস ভি বি ডিভাইডেড বাই টি। ডিভাইডেড বাই ডেল টি। হ্যাঁ টি। আচ্ছা, ডেল টি দাও। এখন যেহেতু বেগের মান সমান, সমকোণিক বেগ, তাহলে ভি এম আর ভি বি সমান না? তাহলে এই দুটো কাটে গিয়ে কত হইলো? নাকি বোঝা গেল না? বুঝি নাই। সমকোণিক বেগ মানে বেগের মান কি হবে? প্রত্যেকটা বিন্দুতে বেগের মান কি সমান না? সমান, হ্যাঁ। সমকোণিক বেগ বলতেছি না, যেহেতু স্পর্শক বরাবর বেগ, তাহলে স্পর্শক বরাবর তোমার সমবেগে চলতেছে সে, তাহলে স্পর্শক বরাবর মানে রেখা বরাবর ত্বরণটা কত হবে? বেগের পরিবর্তনের হার, তাহলে ভি এ মাইনাস ভি এ, বুঝতে মানে পারছি, এখানকার জি বেগ স্যার বিয়োগ বুঝতে এখানকার পারছি। বেগ ডিভাইডেড বাই ডেল টি। এখন বোঝা গেছে? দুটো কাটে দাও, হ্যাঁ জিরো। বুঝতে পারছি। তাহলে স্পর্শীয় ত্বরণ নাই, আউট। কিন্তু অসমকোণিক বেগে তো থাকবে, বি এ বি বি কি এক হবে? হবে না, তাহলে এখানে এটি থাকবে। আচ্ছা, আর আরেকটা কি বাদ থাকলো আমাদের? কৌণিক ত্বরণ, কৌণিক ত্বরণ আলফা, আলফা ইকুয়াল টু কত হবে? সমকোণিক বেগে যদি ঘুরে, তাহলে ওমেগা টু মাইনাস ওমেগা ওয়ান ডিভাইডেড বাই টি, না এটা ডেল টি বা ডি ডাব্লিউ বাই ডিটি যাই বলো। তাহলে এই যে, যেহেতু সমকৌণিক বেগ, সমবেগ, সমকৌণিক বেগ মানে ডাব্লিউ টু ডাব্লিউ ওয়ান কি সমান না আলাদা? একই না আলাদা হবে সেই ক্ষেত্রে? এই কৌণিক বেগ সমান, ডাব্লিউ টু ডাব্লিউ ওয়ান একই তো, নাকি? তাহলে দুটা কেটে যাবে, কেটে জিরো হয়ে যাবে। বুঝো নাই? তাহলে এখানে আলফা থাকবে সমকৌণিক বেগে তোমার, শুধুমাত্র কি থাকবে? কেন্দ্রমুখী ত্বরণ থাকবে। আর অসমকৌণিক বেগে সবগুলো ত্বরণ থাকবে, সবগুলো ত্বরণই থাকবে এখানে আলফা। বুঝছো কি? আচ্ছা, এখন দেখো কেন্দ্রমুখী ত্বরণের রাশিমালাটা আমরা একটু আনার চেষ্টা করি। কেন্দ্রমুখী ত্বরণের যে রাশিমালাটা আছে, এই রাশিমালার মানটা কত? এটা একটু আনি, হ্যাঁ। তোলা হয়েছে? হুম। না স্যার তুলি।
তাহলে তো স্যার সমকোণিক বেগে মাত্র একটা ত্বরণ কাজ করতেছে। হ্যাঁ, একটা ত্বরণ কাজ করতেছে। হ্যাঁ, সমকোণিক বেগে একটা ত্বরণ কাজ করছে আর অসমকোণিক বেগে সবগুলো ত্বরণ কাজ করছে। আচ্ছা, কেন্দ্রমুখী ত্বরণের রাশিমালাটা নিয়ে আসি দেখো। এখানে তোমার একটা বস্তু বৃত্তাকার পথে ঘুরতেছে। বৃত্ত পথে একটা বস্তু ঘুরতেছে। হুম, তার কেন্দ্র হচ্ছে ও। ভালো কথা, ঘুরতেছে ঘুরতেছে এইভাবে, এই দিক বরাবর ঘুরতেছে, এইভাবে ঘুরতেছে। এখন আমরা এ একটা বিন্দু ধরলাম, এ বিন্দুতে, তাহলে এ বিন্দুতে তার বেগ কত? এ বিন্দুতে বেগ কত? এ বিন্দুতে যদি এ বিন্দু ধরি, তাহলে এ বিন্দুতে বেগ হচ্ছে, এই বিন্দুতে একটা স্পর্শক টানতে হবে, স্পর্শক বরাবর, নাকি? হুম, বোঝা যায়? এই সব কি ঘুম কাটে নাই এখনো? ঘুমের ঝুল কাটে নাই? উম, এ বিন্দুতে বেগ হচ্ছে কি স্পর্শক বরাবর। আচ্ছা, তাহলে এ বিন্দুতে তোমার ওই বৃত্তের এ কত, ব্যাসার্ধ কত আর? ঠিক আছে। আচ্ছা, মনে করলাম ডেল টি সময় পর, মানে খুবই ক্ষুদ্র সময় পর, ডেল্টা টি সময় পর, যেহেতু বস্তুটা ঘুরতেছে, বস্তুটা কোথায় গেল? এ থেকে বি বিন্দুতে গেল। এই একটা বিন্দু আছে, এ থেকে সে কোথায় গেল? এ থেকে বি বিন্দুতে গেল। তাহলে বি বিন্দুতে তোমার ইয়েটা কোন দিকে হবে? এই বেগটা কোন দিকে হবে? ওই বি বিন্দুতে স্পর্শক বরাবর। টেনে দাও, বি বিন্দু থেকে স্পর্শ করো। তাহলে এখানেও মনে করলাম যদি সমকৌণিক বেগে ঘুরে, তাহলে এটাও মনে করো ভি। তাহলে এখানে দেখো যে কোনটা, তাহলে এখানে আমাদের দুইটা উপাংশে আমরা ভাগ করতে পারি। অনুভূমিক উপাংশে ভাগ করো, আর এটাকে উলম্ব উপাংশে ভাগ করে ফেলো। ভি কে ভাগ করে ফেললাম। মনে করলাম এটা কোন কোন উৎপন্ন করছে, এখানে ডেল্টা থিটা কোন উৎপন্ন করছে। যেহেতু ডেল্টা টি সময়ে খুব সামান্য কোণ উৎপন্ন করলো ডেল্টা থিটা, এ থেকে বি বিন্দুর দূরত্ব খুবই কম যদি হয়, এটা ডেল্টা থিটা হবে। তাহলে এখানে দেখো, এইটাকে যদি আমি আমার নিচের দিকে বর্ধিত করি, তাহলে কি হবে? এটাকে যদি নিচের দিকে বর্ধিত করো, স্পর্শকে নিজের দিকে বর্ধিত করলে সে এখানে একটা কোণ উৎপন্ন করলো না, নিচে ভি এর সাথে, ভি এর দিকের সাথে। এই কোণটা কত বলো তো, কে বলতে স্যার পারবে? ওইটা ডেল্টা। এটাও ডেল থিটা, কারণ দুটাই, এটা হচ্ছে এই লাইনটা হচ্ছে তোমার অনুভূমিক, এটাও অনুভূমিক প্যারালাল, আর এটা হচ্ছে ছেদক, তাহলে এটাও ডেল্টা থিটা হয়ে গেল। বুঝছো? এইটা ভি এদিকে, জি স্যার। আর এইটার উপাংশটা কত হবে? এইটার উপাংশ কত? এই উপাংশটা কত? এটা মনে করলাম ভি ওয়াই, এটা মনে করলাম হচ্ছে, ও সরি, এটা ভি এক্স। ভি এক্স না এটা, আর এটা কত? ভি ওয়াই। বলো ভি এক্স সমান কত বলো? ভি এক্স সমান কত? এ ভি কস ডেল থিটা না, যার সাথে থিটা সেটার হচ্ছে কস। এটা কত? কি সাইন ডেল থিটা, উপাংশে ভাগ করে ফেললাম, এর উপাংশে ভাগ করে ফেললাম। এখানেও তো তোমার, আমরা যদি একটা রেখাটা নেই বিন্দুতে, তাহলে এটাও তো আর, এটা তো একই কথা, এটাও আর।
চিত্রটা কি বোঝা গেছে? হুম। এখন দেখো, আমাদের এখন বের করা লাগবে যে ডেলটি সময় সে এ থেকে যে বি বিন্দুতে গেল, এই কত কোণ উৎপন্ন করলো এখানে, এটা আমাদের একটু জানা দরকার। এখানে কত কোণ উৎপন্ন করলো এটা আমাদের জানা দরকার। তাহলে এখানে দেখো তো কিভাবে কি করা যায়। এইখানে একটা চতুর্ভুজ আছে না, ও এ বি সি চতুর্ভুজ, ও এ বি সি আছে তো। ওই ও এ বি সি তে কোন এ, এখানে যে ছেদ করছে এটা সি বিন্দুতে, এখানে যে স্পর্শক ছেদকটা যে ছেদ করছে না, এটা সি বিন্দু নাম দিলাম। তাহলে ও এ সি বি, ও এ বি সি লিখছে এখানে। বাইরে দেওয়া আছে। ও এ সি বি, তাহলে দেখো ও এ সি বি এই একটা তোমার চতুর্ভুজ আছে। এই চতুর্ভুজের মধ্যে তোমার এই কোণটা কত? এটা স্পর্শক না? এটা এটা কত? এটা লম্ব না? স্পর্শক সবসময় লম্ব হয় ইয়ের সাথে, ব্যাসার্ধের সাথে। এটাও স্পর্শক, মানে লম্ব, এই কোণটা লম্ব। তাহলে এই কোণ আর হচ্ছে বি কোণ, এই দুইটা মিলে কত ডিগ্রি হবে? 180 ডিগ্রি নাকি? তাহলে সেই ক্ষেত্রে কত হচ্ছে? ও ও এ স্যার আপনার কোনটা আসতে শোনা যাচ্ছে? কোণ ও এর ও এ সি বি, ধরো এখানে ভেজাল পাকলো মনে হচ্ছে। কোণ এ সি বি, কোণ কোণ এ সি বি আর কোণ ও এ বি, এই দুইটা মিলে যদি 180 ডিগ্রি হয়, এই দুইটা মিলে যদি কোণ 180 ডিগ্রি হয়, তাহলে এই দুইটা কোণ মিলে কত? 180 ডিগ্রি। মানে চার ত্রিভুজের চতুর্ভুজের চার কোণের সমষ্টি কত? 4 সমকোণ না? তাহলে এইটা 90, এইটা 90, তাহলে এই দুইটা 90 90 মিলে 180, আর বাদ বাকি দুই কোণ মিলে কত? বাদ বাকি দুই কোণ মানে কোণ ও প্লাস কোণ সি, এই দুইটা মিলে হচ্ছে তোমার 180 ডিগ্রি, তাই না? আচ্ছা, আবার দেখো সি বিন্দুতে, আবার এই যে সি বিন্দুতে এই কোণ, এই কোণ, এই যে কোণ সি মানে এই কোণ এসিবি, কোণ এসিবি মানে আমরা সি তো রাখছি, এসিবি কে সি লিখছি, কোণ সি প্লাস এই যে এই কোণ, এই কোণ মানে কোন, এই কোণ মানে কত? ডেল্টা থিটা। এই কোণ প্লাস ডেল্টা থিটা, এই দুইটা মিলে কত কোণ? 180 ডিগ্রি না? এটা মিলেও তো 180 ডিগ্রি। দেখো বোঝা যায় নাকি? তাহলে এটাও 180 ডিগ্রি, এই দুটো মিলে 180 ডিগ্রি। তাহলে এই কোণ গেল কেটে, তাহলে কোণ ও সমান কত থাকলো? তেল থেকে কি ধরছি নাকি? এই যে ডেল থিটা, এই কোণটা ডেল থিটা না? এই ডেল থিটা তো এটা ছিল। এখন এই যে আমাদের স্পর্শকটা ছেদক হিসাবে নিচের দিকে বর্ধিত করলাম, এটা অনুভূমিক রেখা, তাহলে ছেদক এখানে ডেল থিটা যদি উৎপন্ন করে, এখানেও ডেল থিটা উৎপন্ন করবে, এটা ডেল থিটা। আর এই পাশে কোণ সি, এই যে কোণ সি, তাহলে এটা সরল কোণ না? তাহলে এই কোণ প্লাস এই কোণ মিলে কত? 180 ডিগ্রি। বুঝো নাই? জি স্যার, বুঝতে পারছি। আর এইখানে হচ্ছে যে চতুর্ভুজের ক্ষেত্রে আমরা ধরলাম
যেহেতু স্পর্শক 90 ডিগ্রি, তাহলে এইটা আর এটা মিলে 180 ডিগ্রি, আর বাদ বাকি দুইটা মিলে হচ্ছে তোমার 180 ডিগ্রি। এই যে বাদ বাকি দুইটা মিলে 180 ডিগ্রি। তাহলে কোণ ও সমান আমরা কত পাচ্ছি দেখো তো, কোণ ও মানে এই কোণটা, এই কোণ সমান কত পাচ্ছি? ডেল্টা থিটা। আমরা ওটাই কিন্তু বের করব দেখো। তাহলে আমাদের কিন্তু হয়ে গেছে, আমরা এই কোণ ও মানে ডেল থিটা পেলাম। দেখো তাহলে কৌণিক সরণ আমাদের ডেল থিটা বের হয়ে আসলো, এটা আমাদের বের হয়ে আসলো। এটা জাস্ট জ্যামিতি, বুঝছো? আচ্ছা, এখন এ বিন্দুতে আমাদের যেহেতু কেন্দ্রমুখী ত্বরণ বের করব, তাহলে এ বিন্দুতে, এ থেকে বি তে গেছে, তাহলে এ বিন্দুতে আমাদের বেগ বের করতে হবে আর বি বিন্দুতে বেগ বের করতে হবে, তাই না? বেগ বের করে ডেল টি সময়ে বেগের পরিবর্তনটাই আমরা ত্বরণ পাবো, হচ্ছে কেন্দ্রমুখী ত্বরণ। তাহলে এ বিন্দুতে বেগ কত? এ বিন্দুতে তোমার বেগ বেগ এ বিন্দুতে এক্স অক্ষ বরাবর বেগ কত? এ বিন্দুতে এক্স অক্ষ বরাবর বেগ কত? কত স্যার বলো? ভি কস 0 হবে না, কি হবে স্যার? ভি তো এক্স অক্ষ বরাবরই, তাহলে এক্স অক্ষ বরাবর যদি নেই, থিটার মান কত? ভি আমার কত? এক্স অক্ষ বরাবরই না, ভি তো এক্স অক্ষ বরাবরই, তাহলে এক্স অক্ষ বরাবর যে ভি এক্স, এটা কত? থিটার মান 0 ডিগ্রি, তাহলে ভি কস 0 ডিগ্রি না, মানে ভি, মানে এক্স অক্ষ বরাবর বেগটা আমার ভি থাকবে। আর ওয়াই অক্ষ বরাবর কত এখানে? ওয়াই অক্ষ বরাবর বেগের উপাংশ ভি ওয়াইটা কত? কত বলো, তাড়াতাড়ি বলে ফেলো। ভি সাইন 0। বুঝো না এখনো? এর ওয়াই অক্ষ বরাবর কত? এক্স অক্ষ বরাবরই ভি আছে, তাহলে ভি এক্স ইকুয়াল টু কত হইলো? ভি হলো। আর ওয়াই অক্ষ বরাবর তো থিটার মান 0 ডিগ্রি আমাকে ধরতে হবে, তাহলে ভি ওয়াই সমান কত? ভি সাইন 0 মানে 0। তাহলে এখানে ভি এক্স মানে হচ্ছে ভি, আর ভি ওয়াই হচ্ছে তোমার 0। এইবার দেখো বি বিন্দুতে কত, তাহলে এ বিন্দুর আমাদের এক্স অক্ষ বরাবর বেগ পেলাম, বি বিন্দুর এক্স অক্ষ, এ বিন্দুর এক্স অক্ষ বরাবর বেগ পেলাম। বি বিন্দুতে কত? ওই দুই বিন্দুতে তো বেগের পরিবর্তনটা আমাদের বের করতে হবে, তাই না? বেগের পরিবর্তনটা আমরা বের করতে হবে। তাহলে এক্স অক্ষ বরাবর বি বিন্দুতে এক্স অক্ষ বরাবর বেগ ভি এক্স সমান কত? এই বি বিন্দুতে, এই যে বি বিন্দুতে এক্স অক্ষ বরাবর ভি এক্স মানে কত? এই যে আমরা লিখে রাখছি, ভি কস ডেল্টা থিটা, তাই না? এখন ডেল্টা থিটা খুবই যদি ক্ষুদ্র হয়, ডেল্টা থিটা খুবই ক্ষুদ্র যদি হয়, তাহলে সেক্ষেত্রে আমরা কস থিটার মান কি লিখতে পারি? কস ডেল্টা থিটা মানে কত? 1 লেখা যায়। আর সাইনের মান কত? সাইনের মান ডেল থিটার সমান। ডেল থিটা খুবই ক্ষুদ্র মানে ডেল থিটার মান প্রায় 0, তাহলে কস 0 মানে 1, এইভাবে মনে রাখবা। আর সাইন থিটার মান থিটার সমান হয়, ট্যান থিটার মান থিটার সমান হয়। মনে নাই? যদি থিটার মান খুবই ক্ষুদ্র হয়, তাহলে সেই ক্ষেত্রে সাইন থিটার মান থিটার সমান হয়, মানে প্রায়। আর ট্যান থিটার মান হয় হচ্ছে কার সমান? থিটার সমান। আর কস থিটার মান হয় হচ্ছে 1 এর সমান। তাহলে এটা ডেল থিটা, কস ডেল থিটা মানে 1, তার মানে এটা কত হবে? ভি। আর ভি এক্স ভি ওয়াই, ওয়াই অক্ষ বরাবর কত? ওয়াই অক্ষ বরাবর কত? ওই যে ভি সাইন ডেল থিটা না? তাহলে ভি সাইন ডেল থিটা, ভি সাইন ডেল থিটা, ভি সাইন ডেল থিটা। এই যে ডেল থিটার মান খুবই যদি কম হয়, থিটার সমান হয়, তাহলে এটা আমরা কি লিখবো বলো তো? ভি ডেল থিটা লিখবো নাকি? তাহলে দেখো এইখানে আমি পাশাপাশি লেখার কারণ হচ্ছে, তাহলে আমাদের এক্স অক্ষ বরাবর
এক্স অক্ষ বরাবর বেগের এক্স উপাংশের পরিবর্তনটা কত হবে? তাহলে এক্স অক্ষ বরাবর বরাবর বেগের পরিবর্তনটা কত হবে? এক্স অক্ষ বরাবর বেগের পরিবর্তন কত হবে বলো তো? এ থেকে বি বিন্দুতে যখন গেল, তাহলে এক্স অক্ষ বরাবর বেগের পরিবর্তন, এক্স অক্ষ বরাবর বেগের পরিবর্তন এ ছিল ভি, বি তে গিয়েও হচ্ছে ভি, তাহলে বেগের পরিবর্তন ভি মাইনাস ভি ইকুয়াল টু 0। এক্স অক্ষ বরাবর কোনো পরিবর্তন নাই। ওয়াই অক্ষ বরাবর বেগের পরিবর্তন কত হবে? ওয়াই অক্ষ বরাবর কত পরিবর্তন? বি বিন্দুতে ছিল ভি ডেল থেটা, মাইনাস এ বিন্দুতে ছিল কত? ওয়াই অক্ষ বরাবর 0, তার মানে ভি ডেল থেটা। বোঝা গেল না? সুতরাং বেগের পরিবর্তনের হার কত? বেগের পরিবর্তনের হার, হার মানে একক সময় কত? ডেল থেটা সময় কত? ভি ডেল্টা থেটা, হার মানে টি দে, ওই যে ডেল টি সময়ে যে আমরা বলছি, তাহলে ডেল টি তে ভাগ করা লাগবে। এখানে ডেল টি সময়ে গেছে না দূর এ থেকে বি বিন্দুতে, তাহলে ভি ডেল থেটা বাই ডেল টি। আর ডেল থেটা বাই ডেল টি মানে কত? এটা মানে কত? ওমেগা না, ওমেগা পরিসরণের হার, তাহলে ভি ওমেগা হয়ে গেল। ঠিক আছে? আর ভি মানে আমরা কত জানি? ভি মানে জানি আমরা ওমেগা আর ইন্টু ওমেগা তো আছেই, তাহলে এখানে কত হচ্ছে? ওমেগা স্কোয়ার আর, তাই না? আচ্ছা, ওমেগার মান যদি আমরা ভি বসাই দিই তাহলে কত হয়? ভি ওমেগা, ওমেগা মানে ভি ইকুয়াল টু ওমেগার, তো তাহলে ভি ইকুয়াল টু ওমেগা আর, ওমেগা মানে ভি বাই আর, তাহলে এখানে যদি আমি বসাই দিই তাহলে ভি স্কোয়ার বাই আর স্কোয়ার ইন্টু আর, ভি স্কোয়ার বাই আর, তার মানে এখানে আমরা ভি স্কোয়ার বাই আরও লিখতে পারবো, মানে একবার ওমেগার সাপেক্ষে লিখতে পারবো, ভি এর সাপেক্ষে লিখতে পারবো, যাই লিখি না কেন আমাদের এরকম হবে। তাহলে এটাই হবে হার, যেহেতু আমার এক্স অক্ষ বরাবর বেগের কোনো পরিবর্তন নাই, দ্যাট ইজ এখানে কোনো ত্বরণ নাই, শুধু ওয়াই অক্ষ বরাবরই ত্বরণ আছে, ত্বরণের পরিবর্তন, ত্বরণ আছে মানে বেগের পরিবর্তন আছে ভি ডেল থেটা, এবং এই অক্ষ বরাবরই তাহলে কি হবে? ত্বরণ সৃষ্টি হবে, এবং একেই বলা হবে কেন্দ্রমুখী ত্বরণ এ সিপি, এটাই, এবং এটাই হচ্ছে কেন্দ্রমুখী ত্বরণ রাশিমালা। এখন এর দিক কোন দিকে দেখো, দিক বলছে কোন বরাবর? ওয়াই অক্ষ বরাবর না পরিবর্তনটা হচ্ছে, তাহলে ওয়াই অক্ষ বরাবর পরিবর্তন হওয়া মানে কোন দিকে যাবে? ওয়াই অক্ষটা কোন দিকে? এ বরাবর না, কেন্দ্র বরাবর না, তাহলে আমার পরিবর্তনটা হবে কেন্দ্র বরাবর, ওই যে তীর চিহ্ন কেন্দ্র বরাবর দিয়ে দিলাম, পরিবর্তন হবে কেন্দ্র বরাবর, দ্যাট ইজ সেন্ট্রিপিটাল ফোর্সের দিক হচ্ছে কেন্দ্র বরাবর। বুঝছো কি? এটাই হচ্ছে কেন্দ্রমুখী ত্বরণের রাশিমালা। তাহলে এর দিকটা আমরা দেখলাম কোন বরাবর, এর দিক হচ্ছে কেন্দ্র, দিক হলো